তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে একটি লৌহের ওজন 12 কেজি হলে চাঁদে ইহার ওজন কত হবে? তো আমরা জানি যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যত কেজি হয়, চাঁদে হচ্ছে তার ওজন হয়ে যায় 6/1 তো পৃথিবীতে লোহার ওজন 12 কেজি হলে চাঁদে হয়ে যাবে সেটার ওজন হচ্ছে 12কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 দুগুলো 12, তো 2 কেজি হয়ে যাবে, অপশন ডি। নেক্সট প্রশ্ন, সরল দোলন গতিতে গতিশক্তি কখনোই শূন্য হয় না, প্রতিটি পর্যায়ে দুবার শূন্য হয়, সাম্য অবস্থায় শূন্য হয়, নাকি সর্বদা সমান থাকে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সরল দোলন গতিতে গতিশক্তি প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কী ধরনের শক্তি কাজ করে সেখানে? গতিশক্তি, স্থিতিশক্তি, তড়িৎ শক্তি, নাকি চুম্বক শক্তি? তো মনে রাখবে, একটি ঘড়ির স্প্রিংকে গোটালে সেখানে স্থিতিশক্তি রূপে শক্তি সঞ্চিত থাকে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যদি তাপমাত্রা বিক্রিয়ার সময় একই থাকে তাহলে সেই প্রক্রিয়াটিকে কি বলা হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, আইসোথার্মাল প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ যদি তাপমাত্রা বিক্রিয়ার সময় একই রকম থাকে তবে সেই প্রক্রিয়াটিকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। তো পদার্থবিজ্ঞানের মধ্যে তাপগতিবিদ্যা হলো এমন একটি শাখা যা কোনো ভৌত বা রাসায়নিক বিক্রিয়ার সময় একটি সিস্টেমের বৈশিষ্ট্যের শক্তির অর্থাৎ তাপের পরিবর্তনের উপর মনোযোগ দেয়। আইসোথার্মাল প্রক্রিয়া যা থার্মোডায়নামিক প্রক্রিয়া, যেখানে একটি সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। নেক্সট প্রশ্ন, ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, লিভারে। তো লিভারে ইউরিয়া উৎপন্ন হয়। তো লিভার হচ্ছে একমাত্র অঙ্গ যেখানে ইউরিয়া সংশ্লেষিত হয় এবং শেষ পর্যন্ত কিডনি দ্বারা নিঃসৃত হয়। মানুষের শরীরে অধিকাংশ পরিমাণ ইউরিয়া প্রস্রাবের মধ্যেই পাওয়া যায়। পরের প্রশ্ন, চিংড়ির রেচন অঙ্গ কোনটি? লালা গ্রন্থি, সবুজ গ্রন্থি, ইস্ক গ্রন্থি, নাকি ম্যালপিজিয়ান নালিকা? তো মনে রাখবে, চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে এই ম্যালপিজিয়ান নালিকা এটা কার রেচন অঙ্গ, এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় কোনটি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, নাকি উপরোক্ত কোনোটি নয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মস্তিষ্ক ম্যালেরিয়া বা ব্রেন ম্যালেরিয়া ঘটায় হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, অপশন সি। তো সেরিব্রাল ম্যালেরিয়া হলো ম্যালেরিয়ার সবথেকে মারাত্মক রূপ যা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম নামক পরজীবী দ্বারা সৃষ্টি হয়। এটি সেই ক্ষেত্রে ঘটে যখন এই পরজীবী মস্তিষ্কের ছোট ছোট রক্তনালীগুলিকে অবরুদ্ধ করে, ফলে মস্তিষ্কে ফোলাভাব ঘটে এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এই প্রতিবন্ধকতার ফলস্বরূপ খিঁচুনি এবং কোমার সৃষ্টি হতে পারে, অর্থাৎ কোমায় চলে যেতে পারে। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিওফাজ কি? তো ব্যাকটেরিওফাজ হচ্ছে এক প্রকারের ভাইরাস, অপশন এ। তো ব্যাকটেরিওফাজ হলো এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে। ব্যাকটেরিওফাজ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ব্যাকটেরিয়া খাদক, কারণ ব্যাকটেরিওফাজগুলি তাদের ধারক কোষগুলি ধ্বংস করে। নেক্সট প্রশ্ন, সেপ্টিসিমিয়া কি? মানসিক বৈকল্য, রক্ত বিষক্রিয়া, খাদ্য বিষক্রিয়া, নাকি কোনোটি নয়? তো সেপ্টিসিমিয়া বলা হয় হচ্ছে রক্তে বিষক্রিয়াকে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটা কি? ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, নাকি ভিটামিন কে? তো মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে, অপশন ডি।
তো অণুচক্রিকা হলো রক্তের ক্ষুদ্র বর্ণহীন এবং নিউক্লিয়াসবিহীন ডিম্বাকৃতির চাকতি সদৃশ উপাদান, যার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা। ইংরেজি ভাষায় এটি প্লেটলেট নামে পরিচিত, অর্থাৎ অণুচক্রিকাকে প্লেটলেট বলা হয়। নেক্সট প্রশ্ন, বাদুড় অন্ধকারে কোনো কিছুতে ধাক্কা না লেগে উড়তে পারে, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে বাদুড়েরা হচ্ছে নিজেদের তৈরি আল্ট্রাসনিক তরঙ্গকে অনুসরণ করে এবং তার সাহায্যে তারা বুঝতে পারে যে দূরত্ব কতটা বা কোনো কিছু আছে কি না তার রাস্তায়, সেটা তারা বুঝতে পারে সেই আল্ট্রাসনিক তরঙ্গকে কাজে লাগিয়ে। নেক্সট প্রশ্ন, আকাশ নীল রঙের হয়, এর কারণ কি? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ নাকি বিচ্ছুরণের ফলে? তো আকাশ নীল রঙের হয় কারণ হচ্ছে আলোর বিক্ষেপণের ফলে, অর্থাৎ আকাশে অনেক ধূলিকণা থাকে, সেই ধূলিকণাতে নীল আলো যখন পড়ে তখন সেটা বেশি বিক্ষিপ্ত হয়, এই কারণেই হচ্ছে আকাশ নীল রঙের দেখায়, অন্য আলো সেখানে কাজ করে না। নেক্সট প্রশ্ন, টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই কি ধরনের লেন্স থাকে? উত্তল, অবতল, সম উত্তল নাকি সম অবতল লেন্স? তো মনে রাখবে টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই ব্যবহার করা হয় উত্তল লেন্স, অপশন এ। নেক্সট প্রশ্ন, সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোক রশ্মি পদার্থকে কি করে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিক্ষিপ্ত এবং প্রতিফলিত করে। তো সিনেমার পর্দা সাদা করা হয় এবং অমসৃণ করা হয়, এর কারণ হচ্ছে সব বর্ণের আলো রশ্মি এর থেকে বিক্ষিপ্ত এবং প্রতিফলিত করতে পারে। তো সিনেমার স্ক্রিন সাদা ও অমসৃণ করা হয় কারণ সব বর্ণের আলো সমভাবে চতুর্দিকে প্রতিফলিত হবে। সিনেমার স্ক্রিন থেকে নির্গত আলোকে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এটিকে সমস্ত দিক থেকে প্রতিফলিত করতে হবে। সাদা রং সব বর্ণের আলোকে প্রতিফলিত করে, তাই সাদা পর্দা থেকে প্রতিফলিত আলোতে সমস্ত রঙই সমানভাবে দেখা যাবে। নেক্সট প্রশ্ন, গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচদণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কী হবে? বেশি, কম, প্রায় সমান নাকি এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না? গ্লিসারলে অর্থাৎ গ্লিসারলে কোনো কাচের দণ্ড যদি ডোবানো হয় সেখানে কাচদণ্ডটি দেখা যায় না, অর্থাৎ অদৃশ্য হয়ে যায়। এর কারণ হচ্ছে গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রায় সমান, এই কারণেই হচ্ছে গ্লিসারলে কাচদণ্ডকে ডোবালে সেটা দেখা যায়। তো যদি একটি স্বচ্ছ বস্তু অন্য উপাদান দ্বারা বেষ্টিত হয় যার প্রতিসরণের একই সূচক রয়েছে, তবে আলোর গতি বস্তুতে প্রবেশ করার সাথে সাথে পরিবর্তন হবে না, কোনো প্রতিফলন এবং কোনো প্রতিসরণ ঘটবে না এবং বস্তুটি অদৃশ্য হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বস্তুর গতিবেগ এবং শব্দের গতিবেগের অনুপাতকে কি বলা হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসছে এটা। তো কোনো বস্তুর গতিবেগ এবং শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয় হচ্ছে ম্যাক নাম্বার, অপশন ডি। নেক্সট প্রশ্ন, শব্দের বেগ সব থেকে বেশি হয় কোথায়? এটা তোমাদের আগেও অনেকবার পড়ানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে এটাও। তো শব্দের বেগ সব থেকে বেশি হয় হচ্ছে কঠিন পদার্থে। তো বায়ুতে শব্দের বেগ সব থেকে কম, তরলে এর চেয়ে বেশি, অর্থাৎ বায়ুতে যে শব্দের বেগ তরলে তার একটু বেশি হয় এবং কঠিন পদার্থে সব থেকে বেশি হয়। নেক্সট প্রশ্ন, একটি দণ্ড চুম্বকের কেন্দ্রে চুম্বকত্ব কেমন হয়? সর্বনিম্ন, সর্বোচ্চ, শূন্য নাকি সর্বনিম্ন বা সর্বোচ্চ? তো মনে রাখবে একটি দণ্ড চুম্বকের কেন্দ্রে চুম্বকত্ব শূন্য হয়, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর চুম্বকের দু প্রান্তে চুম্বকত্ব সর্বোচ্চ হয় আর মিডিলে শূন্য থাকে। নেক্সট প্রশ্ন, সূর্যের শক্তি উৎপন্ন হয় কিসের জন্য? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ফলে সূর্যের শক্তি উৎপন্ন হয়। তো হাইড্রোজেন সংযোজন বা ফিউশনের মাধ্যমে হিলিয়াম তৈরি হয়, এটি সূর্যের শক্তির প্রধান উৎস। পরের প্রশ্ন, হাইড্রোজেন বোমা যে নীতির উপর নির্ভর করে তৈরি করা হয় সেটা কি? তো মনে রাখবে হাইড্রোজেন বোমা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন ঘটিয়ে, অর্থাৎ নিউক্লিয় সংযোজন ঘটিয়ে তৈরি করা হয়।
নেক্সট প্রশ্ন, আলফা কণা কি? আলফা কণাটা অর্থাৎ আলফা কণা কি দ্বারা গঠিত? ইলেকট্রন, আয়নিত হিলিয়াম পরমাণু, প্রোটন নাকি পজিট্রন? তো মনে রাখবে আলফা কণা হচ্ছে আয়নিত হিলিয়াম পরমাণু, অর্থাৎ একটি আয়নিত হিলিয়াম পরমাণু হচ্ছে আলফা কণা। তো আলফা কণা ধনাত্মক আধানযুক্ত কণা। একটি আলফা কণা একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের অনুরূপ, যা দুটি প্রোটন এবং দুটি নিউট্রন নিয়ে গঠিত। একটি আলফা কণা একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের সমান, যেখানে কোনো ইলেকট্রন নেই। নেক্সট প্রশ্ন, রেগুর মৃত্তিকা ড্যাশ এ সমৃদ্ধ? তো রেগুর মৃত্তিকাতে কোন পদার্থটি বেশি পাওয়া যায়? চুন, জৈব পদার্থ, লবণ নাকি লৌহ? তো রেগুর মৃত্তিকাতে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে চুন, অপশন এ। তো রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা তুলা চাষের জন্য আদর্শ এবং কালো তুলা মৃত্তিকা হিসাবে পরিচিত। এই মৃত্তিকাতে প্রচুর পরিমাণে মৃত্তিকার পৌষ্টিক উপাদান রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, পটাশ এবং চুন। কালো মৃত্তিকায় সাধারণত ফসফরিক উপাদান কম থাকে। নেক্সট প্রশ্ন, নবান্ন এর লেখক কে? তো নবান্নের লেখক হচ্ছে বিজন ভট্টাচার্য, অপশন ডি। তো নবান্ন হলো বিজন ভট্টাচার্যের 1944 সালে লেখা একটি বাংলা নাটক। পরের প্রশ্ন, অচ্চন মহারাজ ইনি কিসের সাথে যুক্ত? ভোকাল মিউজিক, চিত্রশিল্পী, ক্লাসিক্যাল মিউজিক নাকি নৃত্যের সাথে? তো অচ্চন মহারাজ ইনি হচ্ছে নৃত্যের সাথে যুক্ত, অপশন ডি। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য? এটাও খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে। তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয় হচ্ছে সাংবাদিকতা এবং সাহিত্যের ক্ষেত্রে। তো সাংবাদিকতা, গল্প, কবিতা, নাটক এবং সঙ্গীতের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। এটি 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং পুলিৎজার পুরস্কার বোর্ড দ্বারা পরিচালিত হয়। নেক্সট প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? তো ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, অপশন সি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 18 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 18 নম্বর ধারায় বলা হয়েছে সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করবেন। তো ভারতীয় সংবিধানের ধারা 18(1) অধীনে ভারতরত্ন এবং পদ্ম পুরস্কারের শিরোনাম রয়েছে। নেক্সট প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত, অপশন ডি। নেক্সট প্রশ্ন, সালাম বোম্বে সিনেমাটির পরিচালককে? এটাও অনেকবার পরীক্ষায় এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সালাম বোম্বে সিনেমাটির পরিচালক হচ্ছে মীরা নায়ের, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেলওয়ে লাইন চালু হয় কবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1853 সালে। তো 1853 সালে 16 এপ্রিল প্রথম যাত্রীবাহী ট্রেনটি বড়িবন্দর অর্থাৎ বোম্বে থেকে এবং থানের মধ্যে 34 কিলোমিটার দূরত্বে চলেছিল। এটি সাহিব, সুলতান এবং সিন্ধু নামে 3টি লোকোমোটিভ দ্বারা পরিচালিত ছিল এবং 13টি গাড়ি বা 13টি বগি ছিল। নেক্সট প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয়? তো সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় হচ্ছে 1952 সালে, অপশন এ। তো 1952 সালের 31 মে তারিখে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় স্তোত্র কোনটি? এটাও ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, জনগণ অধিনায়ক জয় হয়ে, এটাকে ভারতের স্তোত্র বলা হয়। নেক্সট প্রশ্ন, ইউয়ান কোন দেশের মুদ্রার নাম? জাপান, চীন, রাশিয়া নাকি মালদ্বীপ? তোমরা জাপান এবং চীনের মধ্যে এখানে কনফিউজ হতে পারো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, চীন। তো ইউয়ান হচ্ছেন চীন দেশের মুদ্রা। নেক্সট প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলা, ফ্রান্স, ব্রাজিলস নাকি বেলজিয়ামে?
তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে অবস্থিত, অপশন বি। তো 1956 সালে আইসিপিসি একটি নতুন সংবিধান এবং ইন্টারপোল নাম গ্রহণ করে। এটির সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এটাও তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন এ। তো 1793 সালে যখন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তখন লর্ড কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল ছিলেন। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? পথের দাবি, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী নাকি বর্তমান ভারতের? তো বন্দে মাতরম সঙ্গীতটি হচ্ছে আনন্দমঠ গ্রন্থের অন্তর্ভুক্ত। তো বন্দে মাতরম, যার অর্থ হচ্ছে বন্দনা করি মায়, তো বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 1882 সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, অপশন ডি। তো ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় 1828 সালের 20 আগস্টে একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে এই সালটা। তো সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে 1987 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছিল। তো সুন্দরবন 1987-তে সাংস্কৃতিক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসেবে স্বীকৃতি পায়। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এখানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে কে অংশগ্রহণ করেননি? তো অপশনগুলোর মধ্যে কে অংশগ্রহণ করেননি? নানা সাহেব, রানী লক্ষ্মীবাঈ, লালা লাজপত রায় নাকি কুঁয়ার সিং? তো এখানে নানা সাহেব, রানী লক্ষ্মীবাঈ, কুঁয়ার সিং এরা অংশগ্রহণ করেছিলেন, একমাত্র লালা লাজপত রায় ইনি অংশগ্রহণ করেননি। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো 1857-এর মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম, অপশন বি। তো বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ দ্বিতীয় নামেও তিনি পরিচিত। তো বাহাদুর শাহ দ্বিতীয় ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট। তিনি 1837 থেকে 1857 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার নেতৃত্বে 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ক্ষমতাচ্যুত হন এবং 1858 সালে নির্বাসিত হয়েছিলেন তিনি রেঙ্গুনে। তাকে পরে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WB ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।